বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি শোকাহত, কারণ ভারত থাকবে না। জুলাই বিপ্লবের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতীয় নামধারী সাংবাদিক ময়ূখ রঞ্জনের অতিরঞ্জন যেমন সোশ্যাল মিডিয়ায় বিষোদ্গার ছড়িয়েছে, তেমনি সুশীল সমাজের কাছে গণমাধ্যম তার বস্তুনিষ্ঠতা এবং জবাবদিহিতা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। মন গড়া মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদে বিভ্রান্ত হয়েছে সরল বিশ্বাসী মানুষ। আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি। আমি থাইল্যান্ডে শুরু হওয়া বিমস্টেক সম্মেলনে যখন মোদি এবং ইউনুসের বৈঠক চূড়ান্ত, তখন মুখে চুনকালি পড়েছে সেই সব সমালোচকদের। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারত বাংলাদেশের বিদ্যমান সংকট সমাধানে দুই রাষ্ট্রপ্রধান আলোচনা বসবেন শুক্রবার দুপুরে। তবে তার আগে কি কি বিষয়ে আলোচনা হতে পারে সেটিও অনেকটাই পরিষ্কার হয়েছে। প্রতিবাদের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসক হাসিনা এবং তার দোসররা ভারতে বসে কিভাবে ষড়যন্ত্র করছে সেটির হিস্সা চাইবে ডক্টর ইউনূস। পাশাপাশি বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফাটল ধরাতে মরিয়া আওয়ামী ফ্যাসিবাদী পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়টিও স্থান পাবে দ্বিপাক্ষিক সেই আলোচনায়। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ বিরোধিতা এখন কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতাদর্শের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ভারতের সব দলের ক্ষেত্রেই কম বেশি দৃশ্যমান হচ্ছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সম্পর্কের সম্ভাব্য গতি প্রকৃতি নিয়ে অনেকেই কলম ধরেছেন, মুখ খুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হলো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার পতনকে ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। ফলে বিগত 16 বছরে দুই দেশের মধ্যে তথাকথিত বন্ধুত্বের যেসব উপাদান বিদ্যমান ছিল, এখন তার অধিকাংশই অনুপস্থিত। শেখ হাসিনার আকস্মিক পতন ভারতের জন্য একটি বড় ধরনের ধাক্কা। বিগত বছরগুলোতে ভারতের বাংলাদেশ বিষয়ক পররাষ্ট্রনীতির গতি প্রকৃতি আওয়ামী লীগকে ঘিরেই সাজানো হয়েছিল, কারণ ভারত হয়তো বিশ্বাস করে তার আঞ্চলিক ও নিরাপত্তা বিষয়ক ইস্যুতে আওয়ামী লীগ সবচেয়ে বেশি যত্নশীল। দুই দেশের নাগরিকদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনাপূর্ণ কথাবার্তা আদান প্রদানকে উপেক্ষা করা গেলেও সরকারিভাবে ভারত নীতি ও পদক্ষেপে স্পষ্টতই বাংলাদেশ বিরোধী অবস্থানের দিকে এগোচ্ছে। এবারের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ভারত সম্পর্কের যে অবনতি হয়েছে তা ঐতিহাসিকভাবে খুবই বিরল। 1975 সালে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরও বাংলাদেশ ভারত সম্পর্ক এতটা শীতল ছিল না। সেই সময়ে ভারত কোনো ভিসা নিষেধাজ্ঞা দেয়নি, বাণিজ্যেও বাধা সৃষ্টি করেনি। এমনকি 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি জামাত সরকারের সময়েও এমন বৈরী পরিস্থিতি দেখা যায়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে ভারত বাংলাদেশের প্রতি এক ধরনের নিষেধাজ্ঞার পথে এগোচ্ছে। ভিসা প্রক্রিয়া প্রায় সম্পূর্ণরূপে বন্ধ, প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা পণ্য রপ্তানির বাধার মুখে। সম্প্রতি দিল্লি অটো পার্টস মার্কেটের ব্যবসায়ীরা বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে দিয়েছেন। এই বর্জনে প্রায় 2000 দোকান অংশ নিয়েছে, যারা নিয়মিতভাবে বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করত। বাংলাদেশের পরিবহন খাতে এই বর্জনের উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে ধারণা করা যায়, কেননা গাড়ির রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য ভারত থেকে আমদানি করা যন্ত্রাংশের ওপর বাংলাদেশ ব্যাপকভাবে নির্ভরশীল। এই খাতে বাংলাদেশ ভারত থেকেই সবচেয়ে বেশি আমদানি করে থাকে। সাম্প্রতিককালে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের অবৈধ বাংলাদেশিদের আটক এবং তাদের জন্য সেফ হোম স্থাপনের কথাবার্তা চলছে। ধারণা করা হচ্ছে এসব পদক্ষেপ ভারত সরকারের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ, যা ভারতের জনগণের মধ্যেও বাংলাদেশ বিরোধী মনোভাব ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে একটি শক্ত বাংলাদেশ বিরোধী অবস্থান ভারতের প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনে জয়লাভের একটি কার্যকর হাতিয়ার। বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে চিত্রিত করার চেষ্টা ভারতের রাজনৈতিক দলগুলোর জন্য বিশেষভাবে লাভজনক। এই প্রচারণা প্রাদেশিক নির্বাচনে হিন্দু ব্যাংক ভোট আকর্ষণে বড় ভূমিকা পালন করে। সুতরাং এ বিষয়ে যে দল যত বেশি সক্রিয়, তারা তত বেশি ভোটারকে নিজেদের পক্ষে আনতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। 2026-এ পশ্চিমবঙ্গে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপি বিগত নির্বাচনে অনেক চেষ্টা সত্ত্বেও সেখানে ব্যর্থ হয়েছে। 2025 সাল জুড়ে তারা বাংলাদেশ ইস্যুকে তাদের অন্যতম প্রধান নির্বাচনী কৌশল হিসেবে ব্যবহার করতে চায়।
তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ প্রেমী বা মুসলিম প্রেমী হিসেবে তুলে ধরতে পারে তবে তাকে কোণঠাসা করা অনেক সহজ হতে পারে। ফলে এটি বিজেপিকে দাবি করার সুযোগ দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের কল্যাণে তেমন গুরুত্ব দেয় না। এর ফলে তারা ভাবছে ভোটারদের মধ্যে বিজেপির অবস্থান আরও শক্তিশালী হতে পারে। অন্যদিকে বাংলাদেশ ভারত সম্পর্ক আরও খারাপ হয় তবে এর অর্থনৈতিক প্রভাব সবচেয়ে বেশি পড়বে পশ্চিমবঙ্গে। এই পরিস্থিতি বিজেপিকে নির্বাচনের মাঠে একটি নতুন সুযোগ এনে দেবে। তারা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবনতি, ব্যবসায়িক ক্ষতি ও চিকিৎসা পরিষেবার দুর্বলতার জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করতে পারবে। এর ফলে পশ্চিমবঙ্গের জনগণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন, যা কেন্দ্রীয় বিজেপির জন্য রাজনৈতিকভাবে খুবই সুবিধাজনক হতে পারে। ভারতের পররাষ্ট্রনীতির আরেক বড় শক্তি তাদের অভিবাসী। এটি তাদের একটি সফট পাওয়ার। প্রায় 150 কোটি মানুষের দেশ হওয়ায় পৃথিবীর সব দেশেই তাদের অভিবাসী রয়েছে। তারা সেসব দেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামোতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। উদাহরণ হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কথা বলা যেতে পারে। এমনকি ট্রাম্প প্রশাসনেও 5 জন গুরুত্বপূর্ণ কর্মকর্তার পূর্বসূরীরা ছিলেন ভারতীয়। অভ্যুত্থান পরবর্তী সরকার ঘোষণা করেছে যে তারা 2025 সালের শেষের দিকে বা 26 সালের শুরুর দিকে নির্বাচনের আয়োজন করবে। তাই আগামী 1 বছরের মধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক কীরকম হবে এটি নির্ভর করছে পুরোটাই আগামীকাল অর্থাৎ শুক্রবার বিমস্টেক সম্মেলনে মোদির সাথে ডক্টর ইউনূসের বৈঠক পর্যন্ত। বৈঠকের পর আরও স্পষ্ট হবে ভারত বাংলাদেশের সম্পর্ক এবং নানা গসিপের হয়তো জবাব রয়েছে এই বৈঠকের মধ্য দিয়ে।